বাচ্চা বাচ্চা তিনটে পায়রা ধরবো, বড়গুলো ধরবো না, ওটা বাচ্চা দেখি। এবার পায়রাগুলোকে হালকা হালকা আছে একটু একটু করে ঝলসে নিচ্ছি। তো এখন দেগের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই পেঁয়াজটা দেবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু কাটা আছে। এবার দেবো জিরে, ধনে আর গরম মশলা এক জায়গাতে হাম্বল দিস্তাতে করে উঠেছি। মশলাটা এখন মাখা হয়েছে, আস্তে আস্তে পানি ছাড়তে লেগেছে মাংস থেকে। বাচ্চা বাচ্চা তিনটে পায়রা ধরবো, বড়গুলো ধরবো না, ওটা বাচ্চা দেখি। ও বাপরে বাপরে, এত পায়রা দৌড়ছে, ধরতে পারছি না। এই যে একটা ধরেছি, এখন বাপরে 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 বাপরে, ওটা এই একটা ধরেছি। এরকম করে তিনটে পায়রা ধরে নিই। তো এই দেখো এখন তিনটে পায়রা ভরা হয়ে গেছে। তো এবার জবাই করার পালা, জবাইটা করি, তারপরে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি যে সাদা পায়রা কী করে রান্না করছে। তো দেখো প্রবাসে এসে সব কিছুই করছি, বাড়িতে কিছুই করতাম না, তো প্রবাসে এসেছি বলে করছি। দেখো ছাড়া হয়ে গেছে, মুটিগুলো বার করা হয়ে গেছে। এসব কাজ আমি কিন্তু বাড়িতে কিছুই জানতাম না, কিন্তু এখানে এসে সেই বলে না যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, সে তাই ব্যাপার হয়ে গেছে আমার। প্রবাসে এসে সবই করছি এখন। এবার পায়রাগুলোকে হালকা হালকা আছে একটু একটু করে ঝলসে নিচ্ছি। যে খুঁটোগুলো আছে ছোট ছোট, সেই খুঁটোগুলো তাহলে মরে যাবে আর থাকবে না। তো ঝলসানো হয়ে গেল। দেখো কত তেল, সাদা পায়রার তেল দেখছো, বুঝতেই পারা যাচ্ছে ঝলসানোর পরে শুধু তেল বেরিয়ে গেছে একদম। এমনকি ওভেনটা নিমাতে ভুলে গেছে, দেখো ওভেনটাও তেল হয়ে গেছে। তো এটা আমার রান্না শাল, ছোট্ট একটা রান্না শাল, একটা মানুষের রান্নার মতো। হ্যাঁ, এই রান্না শালেই রান্না করি প্রতিদিন। প্রতিদিন ভাতটা রাঁধতে হয়, কিন্তু তরকারিটা রাঁধতে হয় না, তরকারিটা ফ্রিজে রাখা হয়, ফ্রিজ আছে এখানে, সেই জন্য একটু সুবিধা হয়। ফ্রিজ না থাকলে প্রতিদিন রাঁধতে হতো না, ভাতটা রাঁধতে বেশি টাইম লাগে না। তো ফুটোগুলো সব ছাড়িয়ে দিলাম, ছাড়া হয়ে গেছে। বাস, এবার ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট পিস করার জন্যে বসে গেছি। প্রবাস হলে কী হবে, দেখো সব জিনিস আছে এখানে, এমন কোনো জিনিস নাই যে সৌদি আরবে নেই। কোনো কিছু কিনতে হয় না, সব কিছু সৌদিরাই দেয় কাটাকুটোর জন্যে। এই যে একটা বোর্ড দিয়েছে, এটা কাটার জন্যে, দা দিয়েছে, চাকু তো অনেকগুলো আছে। তো রান্না করার কোনো অসুবিধা নাই, আরামসে রান্না করা হবে। তাই এখন ছোট ছোট পিস করে নিই, তারপরে আগাচ্ছি। ছোট ছোট পিস হয়ে গেল, এবার রান্না করার পালা। তো এখন দেগের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই পেঁয়াজটা দেবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু কাটা আছে। তো এইগুলোকে দিয়ে দেওয়ার পরেই গোটা লবণ ব্যবহার করব। সৌদিরা গোটা লবণ ব্যবহার করে, গুঁড়ো লবণও আছে এখানে, কিন্তু গোটা লবণটাই ব্যবহার করে। তা প্রথমেই লবণটা দিয়ে দিতে হবে। তো হাতের গোড়ায় সব কিছু রেখে দিয়েছি। এই যে এখানে মাংস রাখা আছে, সব কিছু হাতের গোড়ায় থাকলে একটু সুবিধা হয় বেশি। সব কিছু এনে রেখেছি। এটা হচ্ছে মশলার বক্স। তো এই যে গোটা লবণ, এই গোটা লবণটা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্যেই লবণটা আগেই দিতে হবে। তো এখন আমি দিয়ে দিই লবণটা। এবার দেবো জিরে, ধনে আর গরম মশলা এক জায়গাতে হাম্বল দিস্তাতে করে কুটেছি। হাম্বল দিস্তাটা কাঠের, এটাও সৌদিতে দিয়েছে, আমাদের ওখানে লোহার দেখেছি, এখানে এসে দেখলাম কাঠ। তো এবার দেবো গুঁড়ো মরিচ আর দেবো হলুদ। তো এসবগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পরে আস্তে আস্তে করে পেঁয়াজটাকে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলার গ্যাসটা চলে যায়। মশলার গ্যাস যদি থাকে তাহলে কিন্তু খেতে পারা যাবে না। তো মশলার গ্যাসটা যাওয়ার জন্যেই এই পেঁয়াজটাকে কষতে হয় মশলা দিয়ে। তো খুব অল্প আগুনের মধ্যে এই পেঁয়াজটাকে কষতে হবে, যদি বেশি আগুন দিয়ে দেওয়া হয় তাহলে লেগে যাবে। তো এখন আমি আগুনটা কমিয়ে দিই। তো আগুনটা কমিয়ে দিলাম। এবার দেবো বিলাতি সস। তো ফ্রিজে রাখা আছে, দেখো এক পেটি আনা ছিল বিলাতি সস। তো একটা কেটে নিতে হবে, এখন দিয়ে দেবো বিলাতি সস। তারপরে ভালো করে মাখবো, পেঁয়াজটা যেন খুব ভালোভাবে গলে যায়। তো এখন বিলাতি সস দিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে করে নাড়তে নাড়তে অনেকটাই পেঁয়াজ গলে গেছে। তো এরকম করে গলতে গলতে যখন একটু মাখা মাখা হয়ে যাবে, তখন অল্প করে পানি দিয়ে দিতে হবে। তো পানিটা দেবো, তারপরে
মশলাটা এখন মাখা হয়েছে, আস্তে আস্তে পানি ছাড়তে লেগেছে মাংস থেকে। হ্যাঁ, যত লাড়বে আস্তে আস্তে বুঝতে পারা যাবে যে কত পানি ছাড়ছে মাংস থেকে। এই পানিটা, মাংসর পানিটা ছেড়ে দিবে, তারপরেই আবার যখন মাংসর পানিটা মরবে তারপরে ভালো করে কষতে হবে আবার মাংসটাকে। ভালো করে না কষলে পরে মাংসর একটা গ্যাস থাকে, এই গ্যাসটা তখন পাওয়া যাবে, সেই জন্য খেতে ভালো লাগবে না। সেই জন্য ভালো করে মাংসটা কষতে হবে, মাংস পানিটাকে মারতে হবে প্রথমে। দেখি এবার ঢাকাটা খুলে কতটা পানি হয়েছে। ওরে বাপরে, অনেক পানি হয়ে গেছে, দেখো একদম টকবক করে ফুটছে মাংস পানি। তো মাংসর পানিটা দেখো অনেকটাই টেনে গেছে, খুব সুন্দরভাবে কষা হয়েছে। এবার দিয়ে দেবো এই কাটা আলুগুলো, কেটে রেখেছি। এই আলুটা, মাংসটা কষার পরে আলুটা দিলে খুব সুন্দরভাবে আলুটা থাকে, একটু গলে নাকো। তো এখন আলুটা দেওয়ার পরে আলুটাকেও ভালো করে কষতে হবে। মাংসটা, আলুটা যেমন মাংস কষলাম সেরকম মাংস আলু একসাথে এবার কষবো। এখন মাংস আলু কষা হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে পানি। পানিটা যে পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি দেবো, তার কারণ এখনও মাংসটা সিদ্ধ হয়নি, শুধুমাত্র কষা হয়েছে। সিদ্ধ করার জন্যে একটু পানি বেশি লাগবে। মাংসটা সিদ্ধ করার জন্যে এখন মাংসটাকে ঢেকে দেবো। ওভেনটা একটু অল্প করে এখন আমি চান করতে যাব। চান করে এসেই ইনশাআল্লাহ দেখবো যে হয়ে গেছে সিদ্ধ। দেখো এখন হয়ে গেছে কমপ্লিট পায়রা রান্না করা। কেমন হয়েছে দেখো, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু লাগবে। হ্যাঁ, এরকম করে রান্না করে খাই। আর এটা ভেন্ডিতে আলুতে, এই যে, আর এটা মাংস রান্না। খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে। তো খাবো, তারপরে বুঝতে পারা যাবে। আগে থেকে তো বলে দেওয়া যাবে না যে কেমন টেস্ট হয়েছে, কিন্তু এরকম করে রান্না করি, ভালোই লাগে খেতে। আমার ভিডিওটা ভালো যদি লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, এটাই সবসময় চাই।